নমস্কার, আমার নাম সুমন আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো গাইস, আমরা সাধারণত বেশিরভাগ দিন যদি বছরে 365 দিনের কথা বলি, তাহলে 365 দিনের মধ্যে 200 দিনই বিয়ারিশ মুভমেন্ট দেখি আর 165 দিন বাকি পজিটিভ মুভমেন্ট দেখি, যেখানে বুল ভারী হতে দেখি বিয়ারের উপরে। কিন্তু আমরা দেখবো বেশ কয়েক মাস হলো বুল এখানে ভারী রয়েছে, মানে বুল দুর্দান্ত পারফরমেন্স করছে আর এখানে বিয়ার হাবি হতে পারছে না মার্কেটের উপরে। তো ভবিষ্যতে বা কয়েকদিনের মধ্যে কি বিয়ারিশ ঢুকতে পারে? তো একটা কথাই বলবো, বিয়ারিশ মানে আজ নয়তো কাল তো আসবেই। মার্কেট নিচে আজ নয়তো কাল পড়বেই। মার্কেট যেখানে অল টাইম হাইতে রয়েছে, ঠিক আছে, মার্কেটে যে সমস্ত স্টকগুলা ওভার প্রাইস হয়ে গেছে ওগুলা নিচে কারেকশন করবেই, আজ নয়তো কাল করবেই, ঠিক আছে না? কোনো দিন কোনো স্টক যেটা ওভার প্রাইস দেখতে পাচ্ছ, বিশেষ করে রেলওয়ে স্টকগুলা বা সরকারি ব্যাংকগুলা, অনেক অনেক দেখো অনেকগুলা কোম্পানি যেগুলো সরকারি কোম্পানিগুলা, সেগুলা বেশ কিছু সময়ের মধ্যে আমরা দেখতে পেয়েছি 3-4 গুণ হয়ে গেছে। তাদের ওভার ভ্যালুতে এখন ট্রেড করছে সেই সব কোম্পানিগুলো। তো ওগুলাতে কারেকশন তো আসবেই, কিন্তু এবার প্রশ্ন যে শুধু কি ওগুলাতে কারেকশন আসবে? যখন মার্কেট তো নিচে পড়বে তখন তো ব্লু চিপ কোম্পানিগুলোও নিচে পড়বে। হ্যাঁ, যখন কারেকশন আসবে তখন যেমন স্মল ক্যাপ কোম্পানিগুলো নিচে পড়বে, তেমনি ব্লু চিপ কোম্পানিগুলোও নিচে পড়বে। কিন্তু স্মল ক্যাপ কোম্পানিগুলো যদি 40% বা 50% কারেকশন হয়, সেখানে দেখবে ব্লু চিপ কোম্পানিগুলা 10%, 15% এরকম কারেকশন আমরা দেখতে পাবো। তাছাড়াও ব্লু চিপ কোম্পানিগুলোর বেশিরভাগই, মানে বেশিরভাগ বলতে বেশ কয়েকটা সেক্টর, ব্যাংকিং স্টকগুলা প্রাইভেট সেক্টরের, তারপর আইটি স্টকগুলা, তারপর তোমার ফিনান্স সেক্টর, ঠিক আছে, তারপর তোমার ব্যাংক গেল, হ্যাঁ, যেগুলা আমরা রেগুলার দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, যেমন হিন্দুস্তান ইউনিলিভার বলো, ডাবর বলো, এফএমসিজি স্টকগুলা, ওইগুলা বলো, এগুলা কিন্তু মানে বেশিরভাগই স্টক রিটার্ন দেয়নি। দেখবে এইচডিএফসি ব্যাংক রিটার্ন দেয়নি, দেখবে হিন্দুস্তান ইউনিলিভার রিটার্ন দেয়নি, দেখবে এশিয়ান পেন্ট রিটার্ন দেয়নি, দেখবে ডাবর রিটার্ন দেয়নি। অনেকগুলা কোম্পানি আছে যেগুলো 3 বছর হলো লোয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। তার যে ভ্যালুয়েশনে 3 বছর আগে ছিল, 4 বছর আগে ছিল, 5 বছর আগে ছিল, যেমন কটক ব্যাংক 5 বছর ধরে একই ভ্যালুয়েশনে ট্রেড করছে, কিন্তু তার দেখতে যাও তার সেলস ডবল হয়ে গেছে, প্রফিট ডবল হয়ে গেছে। কিন্তু এইসব কোম্পানিগুলা এখন তো আর ওভার প্রাইস নেই, এগুলা ছিল ওভার প্রাইস, তার জন্যই কিন্তু এতদিন ধরে ট্রেড করছে। যে কোনো জিনিস যখন ওভার প্রাইস হয়ে যাবে না, তখন হয়তো সে কনসলিডেট করবে, নয়তো নিচে পড়বে। তো যদি কনসলিডেট করে তাহলে তোমার টাইম নষ্ট করবে, আর যদি নিচে পড়ে তাহলে মানি নষ্ট করবে, ঠিক আছে? তো এখানে যেটাই করুক না কেন, যেটাই করুক না কেন, স্মল ক্যাপ বলো, মিড ক্যাপ বলো, এই যে সেক্টর, বেশিরভাগ সেক্টর যেগুলা 3 গুণ 4 গুণ হয়ে গেছে, যেটা হোক একটা কারেকশন করবে, হয় টাইম কারেকশন হবে, নয়তো মানি কারেকশন হবে, মানে নিচে পড়বে স্টক, ঠিক আছে? তো এটার সদ্ব্যবহার করতেই হবে, আর এটার সদ্ব্যবহার করতে হলে এসআইপি মোডে করতে হবে, ঠিক আছে? তুমি যদি ভাবো যে আমি আজ লমসম 5 লাখ বা 10 লাখ ইনভেস্ট করে দেবো, তাহলে কি হবে ব্যাপারটা? এই যে যে স্মল ক্যাপগুলা বা মিড ক্যাপ স্টকগুলা ওভার ভ্যালুয়েশনে দেখতে পাচ্ছি, ওরা হয়তো তাদের কারেকশন নাও হয়ে, মানে এখানেই জাস্ট কনসলিডেট করবে এখনই 5 বছর, ঠিক আছে, বা কারেকশনও এখান থেকে হয়ে যেতে পারে। তখন তুমি দেখবে 5 বছর পর তোমার মানি ডবল তো দূরের কথা, যেখানে ট্রেড করছিল 5 বছর আগে যা যে প্রাইজে কিনেছিলে ওই প্রাইজে দাঁড়িয়ে রয়েছে। তখন তুমি স্টক মার্কেটকে দোষ দেবে যে হ্যাঁ, আমি ফিক্সড ডিপোজিট করলে বা অন্য করলে আমার 1.5 গুণ হয়ে যেত, পয়সাটা 1 গুণ হয়ে যেত, কিন্তু আমার এখানে 1.5 গুণ 1 গুণ তো দূরের কথা, আমার মোটামুটি কোনো রিটার্নই দিল না। তো একটা কথা সবসময় মনে করবে, মার্কেটে যদি প্রপারলি তোমার কোনো নলেজ না থাকে তাহলে তো স্টক মার্কেটে ঢোকাই উচিত নয়, ঠিক আছে না? আর যদি জানতে চাও, স্টক মার্কেট সম্পর্কে শিখতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। শুধুমাত্র স্টক মার্কেট শেখার জন্য নয়, ভবিষ্যতে সবকিছু, মানে ভবিষ্যতের সবকিছু প্ল্যান করার জন্য, মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে ইটিএফ থেকে শুরু করে স্টক মার্কেট অল ডিটেলস নিয়ে এখানে ফিনান্সটা তোমাকে পড়তে হবে না, জানতে হবে না, এখানে তুমি ভিডিওর মাধ্যমে সহজ, পুরো সিম্পল ভাষায় ওটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করতেও ভুলবে না, ঠিক আছে? আর আমরা আজ কয়েকটা স্টক নিয়েও আলোচনা করব, ঠিক আছে, যে স্টকগুলা
আমরা কিছু স্মল ক্যাপ আর মিড ক্যাপ স্টক নিয়েও আলোচনা করব। কেন আলোচনা করব? সব স্মল ক্যাপ বা সব মিড ক্যাপ স্টক কিন্তু 3 গুণ 4 গুণ হয়ে যায়নি। এমনও মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক আছে যেগুলা খুব ভালো ভ্যালুয়েশনে ট্রেড করছে, ঠিক আছে। কিছু কারণের জন্য, অতীতের কিছু কারণের জন্য তারা কারেকশন করেছিল, অতীতে কোম্পানির লস হয়েছিল, তার জন্য তারা কারেকশন করেছিল, কিন্তু এখন ওই লস তো রিকভার হয়ে গেছে, এখন ভালো রকম প্রফিটেবল, কিন্তু এখনো ওই কারেকশন প্রাইজেই পাওয়া যাচ্ছে স্টকগুলা। তো এবার বলো, এখানে কি ইনভেস্ট করা যায় না? ঠিক আছে, যদি না যায় তাহলে আমরা ল্যাপটপের স্ক্রিনে দিয়ে আমাদের ডিটেলসে দেখাবো কি কি স্টকগুলা এখন এগুলোতে ইনভেস্ট করা যায় না নয়, ঠিক আছে। আর একটা ডিসক্লেমার তার আগে, ছোট্ট ডিসক্লেমার, সেটা হচ্ছে দেখো, প্রফিট হলেও তোমার হবে, লস হলেও তোমার হবে, তার জন্য নিজের দায়িত্বে ইনভেস্টমেন্ট করবে। আমাদের এই চ্যানেলটা আপনাদের শেখানোর জন্য, কোনো এখানে কোনো শেয়ার বাই সেল বা হোল্ড করার কোনো পরামর্শ এই চ্যানেলে দেওয়া হয় না, ঠিক আছে না। তো আমরা যে দুটো স্টক নিয়ে আলোচনা করবো বলেছিলাম, তার মধ্যে প্রথমটা হলো বন্ধন ব্যাংক, ঠিক আছে, যা এখন কারেন্ট প্রাইস চলছে 195 টাকায়, লো লেগিয়েছিল 182, আর হাই লেগিয়েছিল এই বছর 272 টাকা, ঠিক আছে। আর ও সি দেখো 6.67, ঠিক আছে, আর আর ও ই 11.9%। সেখানে আমরা যদি চলে এই অন্য ব্যাঙ্কিংগুলা, এখানে দেখো অন্য ব্যাঙ্কিংগুলার আর ও সি যদি আমরা দেখি একটু, তাহলে এখানে দেখতে পাবো এইচডিএফসি ব্যাঙ্ক 6.24, আইসিআইসিআই ব্যাঙ্ক 6.32, আর এখানে বন্ধন ব্যাঙ্ক 6.67। মানে এই যে বড় বড় ব্যাঙ্কগুলা, কটক ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, সেই তাদের আরওসি তারা যেভাবে জেনারেট করে, এখানে বন্ধন ব্যাঙ্কও সেইভাবেই কিন্তু আরওসি জেনারেট করে। এখনও আমরা যদি একটু স্টক প্রাইস দেখি, 10 বছরের আমরা যদি স্টক প্রাইজে চলে যাই, এখানে একটা জিনিস আমরা দেখতে পাবো প্রাইজে, এখানে হাই লেগেছিল দেখো 700 টাকা, ঠিক আছে না, কিন্তু এখন এই হাইটা লাগিয়েছিল 2018, আর এখন 2024 ট্রেড করছে 195। কিছু তো একটা গন্ডগোল হয়েছে, নয়তো এত নিচে পড়বে কেন? তো আমরা প্রথমে ওটা দেখে নেব, এই ব্যাংকটা। তো যদি আমরা রেভিনিউতে চলে আসি, আমরা এখানে 2020 থেকে দেখতে পাচ্ছি, এখানে দেখো 3308 কোটি থেকে এখন বেড়ে দাঁড়িয়েছে 4665। কিন্তু এখানে যদি আমরা প্রফিটে দেখতে পাই, এখানে দেখো একটা -4029 কোটি 2021 সেপ্টেম্বরে আমাদের দেখতে পেয়েছিলাম, এখানে দেখো -3009 কোটি। তো এই যে লসটা, এই যে ব্যাংকটা এত বড় একটা লস খেয়ে গিয়েছিল, সাধারণত এই জন্যই ব্যাংকটা নিচে পড়েছিল এইভাবে, ঠিক আছে। এখানে যদি ইপিএস দেখতে পাও -18 চলে গিয়েছিল, কিন্তু তারপরেই আমরা দেখতে পেয়েছি, তারপরেই আবার প্রফিটে চলে এসেছে, আর তারপরে আর লস যায়নি, কিন্তু প্রফিট একটু আপার নিচু হয়েছে, মানে উঠেছে নেমেছে। এখানে দেখো 209, 291 হয়েছিল, ঠিক আছে। কিন্তু এখন একটা আমরা যদি 2023 থেকে দেখি, এখন একটা কনসিস্টেন্ট প্রফিটে এসেছে, ঠিক আছে। নেট প্রফিট এখানে দেখবে 808, 721, 721, 733, তো কনসিস্টেন্ট একটা আছে, ঠিক আছে না, এত আপ ডাউন হয়নি। তো এখানে আমরা একটা পজিটিভ পয়েন্ট পাচ্ছি। এখানেও আমরা যদি চলে যাই একটু আরও নিচের দিকে, এখানে দেখবো ব্যাংকিং কোম্পানি, তো এখানে যত ধার দেবে তত ইন্টারেস্ট আসবে। তো ব্যাংকিং কোম্পানি বড়োইং দেখা হয় না, তার জন্য এখানেও দেখলাম না। এখানে রিজার্ভ দেখো বেড়েছে 17,973 কোটি হয়েছে 15,770 থেকে। এখানে যদি আমরা চলে যাই, এখানে দেখবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে, এখানে দেখো প্রোমোটারের যা ছিল তাই আছে, ঠিক আছে। 0.01% বিক্রি করেছে, তো ওটা আমরা ধরবই না, কেননা ওটার কোনো ভ্যালু থাকে না, ঠিক আছে না। এখানে যদি আমরা এফআই দেখি, দেখো আগের কোয়ার্টারে ছিল 32.78%, এখন 34.75% এফআই কিনেছে। ডিআইও এখানে দেখো, ডিআই একটু বিক্রি করেছে, আর সেটা পুরোটাই এফআই কিনে নিয়েছে, ঠিক আছে। এখানে পাবলিকের কাছে যা ছিল একটু মানে বেড়েছে, কিন্তু তার আগে যদি আমি দেখি, তাহলে এখানে দেখো 14.02 ছিল, তারপর 9.73, তারপর 10.42। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কনসিস্টেন্ট, এখানে পাবলিকও হারিয়েছে তাদের স্টেক। এখানে দেখো 23.19% 2021 ছিল, তো আস্তে আস্তে
এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিক হারাচ্ছে আর এফআইডিআই কিনছে। দেখো যখন এফআইডিআই কিনবে আর পাবলিক হারাবে তখন বুঝে নাও কোম্পানিটা স্ট্রং হচ্ছে, উপরের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক আছে না। তো এই ছিল এই কোম্পানির ফান্ডামেন্টাল, ঠিক আছে। রিস্ক তো আছে, আর রিস্ক আছেই, তার জন্যই রিস্ক আছে। তো এবার তোমরা সিদ্ধান্ত নিতে পারো শেয়ারটা কিনবে না বেচবে না হোল্ড করবে। এটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করে, কেননা প্রফিট হলেও তোমাদের আর লস হলেও তোমাদের। আমাদের নেক্সট স্টক হলো ক্যাম্পাস অ্যাক্টিভ ওয়্যার লিমিটেড। ক্যাম্পাসের বুট অনেকে ব্যবহার করে থাকবে, ঠিক আছে। আমি ব্যবহার করে থাকি, আর আমি এর বুট খুব কমফোর্টেবল আমাকে লাগে, ঠিক আছে না, সব দিক থেকে। তো এই স্টকটা আমি তার জন্য নিয়েছি, আমার এর প্রোডাক্ট ভালো লাগে। তো এখানে আমরা স্টক প্রাইস দেখতে পাচ্ছি 247 টাকা, যেখানে হাই লেগেছিল 402 টাকা। তো প্রায় অর্ধেক হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি এই স্টকটা নিয়েছি, দেখো অনেক কারণ রয়েছে। এটা প্রথমত 52 উইক লোর কাছাকাছি চলছে, 238-এর কাছাকাছি, 247-এ চলছে। কিন্তু যদি স্টক পি দেখো তাহলে দেখবে অন্যরকম, যেখানে মার্কেট পি, এই সেক্টরের মার্কেট পি 64-65, সেখানে এই স্টকটার পি 94, মানে এখনও এর কিন্তু প্রাইস ওভার ভ্যালু বলতে পারো, ঠিক আছে না। কিন্তু ভালো দিক হচ্ছে আরও সি দেখো 23%, আরও ইও 23%। তো এটা একটা ভালো দিক, ভালোই আছে। এবার আমরা যদি চলে যাই এই কোম্পানিটার আর একটু ডিটেলস আলোচনা করি, এখানে 5 বছরের চার্ট দেখলে আমরা দেখব, এখানে দেখো এখানে স্টকটা 598 টাকা হাই লেগেছিল 2022-এর অক্টোবর, 7 অক্টোবর, আর সেখান থেকে এখন ট্রেড করছে 246-47 টাকায়। তো আমরা একটা দুর্দান্ত কারেকশানে পাচ্ছি, 52 উইক লোতে পাচ্ছি একটা দুর্দান্ত কারেকশানে। এবার এই কারেকশানটারও তো কারণ রয়েছে। এখানে যদি আমরা সেলস দেখব, 309 থেকে এখন হয়ে গেছে 472, সেলস বেড়েছে। আমরা যদি এখানে প্রফিট দেখি, -9 কোটি থেকে এখন 25 কোটি, তো প্রফিটও বেড়েছে। কিন্তু এখানে যদি আমরা একটা জিনিস দেখি, আগে যে প্রফিটটা ছিল 28 কোটি, 55 কোটি, 23 কোটি, 31 কোটি, 15, এই যে এটা বজায় রাখতে পারেনি। এখানে মাঝখানে দেখো জিরো, মানে প্রফিট জিরো হয়ে গিয়েছিল, নীল প্রফিট, যদিও মাইনাসে যায়নি কিন্তু জিরো হয়ে গিয়েছিল। তো এই যে এই সম্ভাবনাটার জন্যই মার্কেটটা এত নিচে পড়েছে এর। এবার এখানে দেখো, এখানেও সেম জিনিস দেখবে, এই যে এটাতে 80 কোটি টাকা করেছে, কিন্তু তার আগের বছরে যদি আমরা দেখি তাহলে ওটা আমরা দেখতে পাবো 109 ছিল, তারপরে 117, আর এখন 80 কোটি। তো এখানে নিচের দিকে গেছে, তার জন্যই কিন্তু স্টকটা নিচে পাচ্ছি, নয়তো পেতামও না, ঠিক আছে না। যদিও এটা একটু ওভার ভ্যালু প্রাইজে রয়েছে এখনও স্টকটা দেখতে পেলে, যেমন 94-এর পিতে রয়েছে। কিন্তু ধার কোম্পানি কমিয়ে যাচ্ছে ক্রমশ 327, রিজার্ভ কোম্পানি বাড়িয়ে যাচ্ছে 440 কোটি হয়ে গেছে। এখানে যদি আমরা চলে এই শেয়ার হোল্ডিং প্যাটার্নে, আমরা দেখব এখানে ডিআই একটু অ্যাক্টিভ হয়ে গেছে, ডিআই কিনছে, ঠিক আছে। এফআই যেটা বিক্রি করছে ডিআই কিনে নিচ্ছে, আর কিছু যেটা বাকি থাকছে সেটা বাকিরা কিনে নিচ্ছে, বা বাকি মানে পাবলিক কিনে নিচ্ছে, ঠিক আছে না। এখানে যদি দেখি আগে ছিল 14%, তারপর 13, 7, 7, 12, এখন আবার 13, ঠিক আছে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এফআইডিআই কিন্তু মোটামুটি হোল্ডিং রেখেছে, এমনকি ডিআই হোল্ডিং বাড়িয়েওছে, ঠিক আছে না। তো এখানেও একটা পজিটিভ পয়েন্ট আমার লাগছে, যদিও এটা অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট করার আগে যাচাই করে নেবেন, কেননা যে কোনো জিনিস আমার ভালো লাগতেই পারে, আমার এতে ইনভেস্ট করবেন না, কেননা আমিও এই দুটো স্টকে এখনও ইনভেস্ট করিনি। আমি জাস্ট ইনভেস্ট করার স্টক মনে হলো, ঠিক আছে না, তার জন্যই ভিডিও বানালাম এই দুটো স্টকে, ঠিক আছে। এখনও আমি করিনি, কিন্তু আমারও প্ল্যান আছে এই দুটো স্টকে ইনভেস্ট করার। অবশ্যই ইনভেস্ট করার আগে নিজে যাচাই করবে, তারপর ইনভেস্ট করবে, ঠিক আছে। কেননা ইনভেস্টমেন্ট এত সহজ নয়, ঠিক আছে না। কারো কথায় কখনো ইনভেস্টমেন্ট করবে না, নিজে ফান্ডামেন্টাল যাচাই করবে, কেননা নিজের টাকা, প্রফিট হলেও তোমার হবে, লস হলেও তোমার হবে। তো আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।